হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? গত ক্লাসে আমরা ফাগুন মাস কবিতাটি পড়েছি। আজ আমরা ফাগুন মাস কবিতার সৃজনশীল প্রশ্ন সমাধানের চেষ্টা করব। হুমায়ুন আজাদের লেখা ফাগুন মাস কবিতাটি ছিল মূলত ভাষা আন্দোলনকে স্মরণ করে লেখা একটা কবিতা। তো আমরা সৃজনশীল প্রশ্ন করার আগে আজকে আমরা উদ্দীপক এবং কবিতায় কি জানতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি সেটা জেনে নিব প্রথমে। তারপর উদ্দীপকে আমরা কি কি নতুন বিষয় পেলাম সেগুলো জেনে নিব, তারপর আমরা প্রশ্ন সমাধানে যাব। তো কবিতা পড়তে গিয়ে আমরা কি কি পেয়েছি বা কি কি জানতে পেরেছি। ফাগুন মাসের প্রাকৃতিক বৈশিষ্ট্য, কবিতায় কবি প্রথমেই বলেছেন ফাগুনকে ভীষণ দস্যি মাস বলেছেন। তারপর ফাগুন পাথর ঠেলে মাথা উঁচোয় ঘাস, ফাগুন মাস খুবই উর্বর হয়ে থাকে, অর্থাৎ তখন হচ্ছে প্রকৃতি সবুজে ছেয়ে যায়। একই সাথে তিনি বলেছেন বনের বিশাল গাল ঝিলিক দিয়ে প্রত্যহ হয় লাল, অর্থাৎ ফুলে ফুলে কিন্তু বনের বিশাল যে বন আছে সেটা লাল হয়ে যায়, রঙিন হয়ে যায় ফাগুন মাসে। তো এই প্রকৃতির কথা বলার পাশাপাশি কবি আরও একটা বিষয় স্মরণ করেছেন, যেটা আমাদের বাঙালি জাতির ইতিহাসের একটি কষ্টের সময়, একই সাথে আমাদের গৌরবের এবং অহংকারের দিনও বলা যায়। তো সেটা হচ্ছে ভাষা শহীদদের স্মরণ করেছেন তিনি। যেহেতু 1952 সালের 21 ফেব্রুয়ারি যেটা আমরা পালন করি, সেটা হচ্ছে বাংলায় ঘটেছিল 8 ফাল্গুন, তোমরা কবিতার ক্লাসে জেনেছ। তো সেজন্যই কিন্তু কবি ফাগুন মাসে ওই দিনটিকে স্মরণ করেছেন বা ওই ভাষা শহীদদেরকে স্মরণ করেছিলেন। পাকিস্তানি আক্রমণের কথা বলা হয়েছে, সেখানে পাকিস্তানিরা যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে ভাষা আন্দোলনের যে ছাত্র জনতা ছিল তাদের উপর হামলা করেছে সেটার কথা বলা হয়েছে। তাদেরকে দস্যু বলা হয়েছে যেহেতু তারা দস্যুর মতো হামলা করেছিল। মায়ের আশঙ্কার কথা বলা হয়েছে, আবার যখন ফাগুন আসে তখন মা কিন্তু আশঙ্কায় ভোগে যে আমাদের ছেলেদের না জানি আর কি হয়, যে আবার কি হয় ছেলেদের। এই আশঙ্কার কথাও কিন্তু একইভাবে কবিতায় কবি বলেছেন। তো আমরা এই বিষয়গুলো কবিতা থেকে জানতে পেরেছি। এখন আমরা দেখব যে এই চিত্রকর্ম যেটা দেওয়া আছে আমাদের উদ্দীপক হিসেবে, সেটা থেকে আমরা কি কি জানতে পারলাম। এখানে একজন বাউলের ছবি দেওয়া আছে, অ আ ক খ এবং বাংলা সংখ্যা, তারপর হচ্ছে আন্দোলনরত ভাষা আন্দোলনের কর্মী এবং পাকিস্তানিদের আক্রমণ, একই সাথে কয়েকজন শিশুর ছবি দেওয়া আছে যাদেরকে ভবিষ্যৎ সম্ভাবনা হিসেবে দেখানো হচ্ছে। তো আমরা এটা লিখে ফেলেছি কি কি আমরা জানতে পেরেছি বা এখানে পেয়েছি। ভাষার দাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভ, ভাষার দাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভ এই চিত্রকর্মের মাধ্যমে দেখানো হয়েছে। শিশুদেরকে ভবিষ্যতের অনুপ্রেরণা হিসেবে দেখানো হয়েছে এই চিত্রকর্মে। এই চিত্রকর্মে যে শিশুরা আছে তাদেরকে ভবিষ্যতের অনুপ্রেরণা হিসেবে দেখানো হয়েছে, অর্থাৎ বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই শিশুরাই ভাষা আন্দোলনের শহীদদের যে চেতনা ছিল, যে উদ্দেশ্য ছিল, সেটাকে ভবিষ্যৎ পর্যন্ত নিয়ে যাবে, বাস্তবায়ন করবে। ভাষা শহীদদের আদর্শ অন্তরে ধারণ করে শিশুরা মাতৃভাষা ও ভাষা শহীদদের সম্মান রক্ষায় কাজ করবে। যেহেতু শিশুদেরকে এখানে দেখানো হয়েছে, দেখানোর উদ্দেশ্য কী ছিল, যে শিশুরা আমাদের পূর্বপুরুষরা বা তাদের পূর্বপুরুষরা যে আত্মত্যাগ করেছিলেন সেটাকে স্মরণ করে ভবিষ্যতের কর্মপন্থা বা ভবিষ্যতের কাজ নির্ধারণ করবেন এবং সেভাবেই তারা এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা প্রশ্নে আসি। তোমার পঠিত নম্বর প্রশ্ন, তোমার পঠিত ফাগুন মাস কবিতার প্রথম চরণে ফাগুনকে কি বলা হয়েছে? ফাগুন মাসকে কবি কি বলেছেন? আমরা একটু আগেই কিন্তু উত্তরটা বলে ফেলেছি, দস্যি মাস বলেছেন ফাগুনকে, দস্যি মাস বলেছেন। খ নাম্বার, ফাগুন মাসে কেন দুঃখী গোলাপ ফোটে? বুঝিয়ে লিখো। ফাগুন মাসে যে গোলাপ ফোটে সেটা মূলত সুখী গোলাপ হওয়ার কথা ছিল। অন্যান্য দেশে সেটাকে সুখের একটা চিহ্ন হিসেবে দেখানো হয়, আমাদের জন্য সেটা হওয়ার কথা ছিল কিন্তু আমাদের হয়নি। কেন হয়নি সেটা আমরা এখন লিখব। খ নাম্বারে, ভাষা শহীদদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষা পেয়েছিলাম বলে ফাগুন মাসে আমাদের হৃদয়ে দুঃখী গোলাপ ফোটে, এভাবে লিখতে পারি আমরা। অথবা যাদের বিনিময়ে আমরা মাতৃভাষা পেয়েছি তাদের স্মরণে ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে, এভাবে আমরা প্রথম লাইন
বা প্রথম প্যারা লিখব। তারপর আমরা বিস্তারিততে লিখব খ নাম্বারের যেটা মূলত অনুধাবনমূলক প্যারা যেটা, সেখানে লিখব 1952 সালের রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে ছাত্র শিক্ষক জনতা আন্দোলন করেছিল। ভাষা আন্দোলনের মিছিলে সেদিন গুলি করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেই দিনটি ছিল ফাল্গুন মাসের 8 তারিখ। এই কারণেই প্রতি বছর ফাল্গুন মাসে ভাষা শহীদদের স্মরণ করা হয়। তাই কবি রূপক অর্থে বলেছেন ফাল্গুন মাসে দুঃখী গোলাপ ফোটে। এটা রূপক অর্থে বলেছেন, ফাল্গুন মাসে দুঃখী গোলাপ ফোটে, মূলত তাদের স্মরণে। তাহলে খ নাম্বার প্রশ্নটা আমরা এভাবেই লিখব। গ নাম্বার প্রশ্ন এখন আমরা কিভাবে লিখব? গ নাম্বার প্রশ্ন আমরা যেহেতু এগুলো পেয়েছি, এগুলোর সাথে মূলত এই তথ্যগুলোর তুলনা করব গ নাম্বারে। তো গ নাম্বার প্রশ্নটা কি? চিত্রকর্মটিতে তোমার পঠিত ফাল্গুন মাস কবিতার বিষয়গত মিল দেখাও। বিষয়গত মিল কোথায়? আমরা জানি অনেক জায়গায় আমরা কিন্তু মিল পেয়েছি এখানে, তা আমরা সেভাবেই লেখার চেষ্টা করব। প্রথমে আমরা মিলটা লিখে ফেলব। গ নাম্বারের উত্তরে প্রথম লাইনে চিত্রকর্মটিতে ভাষা আন্দোলনের অনুভূতি প্রকাশ পেয়েছে, এটাই মূলত মিল। কবিতায়ও ভাষা আন্দোলনের অনুভূতি প্রকাশ পেয়েছে, চিত্রকর্মেও ভাষা আন্দোলনের অনুভূতি প্রকাশ পেয়েছে। তাহলে দ্বিতীয় প্যারায় আমরা কি লিখব? ফাল্গুন মাস কবিতায় রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে আমাদের ভাষা সংগ্রামীদের রাস্তায় আন্দোলনের কথা বলা হয়েছে। জীবনের মায়া ত্যাগ করে তারা মাতৃভাষা প্রতিষ্ঠা করার সংগ্রাম করেছিলেন। এটা হচ্ছে আমরা কবিতায় কিন্তু পেয়েছি। এখন উদ্দীপকে কি পেয়েছি তার পরবর্তী বা 3 নাম্বার প্যারায় আমরা লিখব সেটা। চিত্রকর্মটিতে বাংলা ভাষার দাবিতে বা রাষ্ট্রভাষার দাবিতে যেমন আন্দোলনকারীদের বিক্ষোভ প্রদর্শিত হয়েছে, তেমনি ফাল্গুন মাস কবিতায় বুকের ক্রোধের আগুন জ্বালার কথা বলা হয়েছে। এছাড়া কবিতায় আক্রমণকারী পাকিস্তানিদের দস্যু বলে অভিহিত করা হয়েছে। তাহলে এইটুকু লিখলে আমাদের কিন্তু 3 প্যারা হয়ে যাচ্ছে। আমাদের গ নাম্বারের উত্তর কিন্তু 3 প্যারাতেই করতে হবে। 3 প্যারায় করলে আমাদের গ নাম্বারের উত্তর শেষ হবে। তারপর 4 নাম্বার বা ঘ নাম্বার প্রশ্ন, চিত্রকর্মটি ফাল্গুন মাস কবিতার ভাবকে ধারণ করেছে, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। আমরা দেখতে পাচ্ছি যে ফাল্গুন মাসের ভাবকে আসলেই ধারণ করেছে। লেখক মূলত যে বিষয়টা চেয়েছেন সেটাই কিন্তু এখানে ঘটেছে। লেখক চেয়েছিলেন শিশুদের মধ্যে মাতৃভাষার প্রীতি জাগ্রত করা, তাদেরকে দিয়ে ভবিষ্যতে ভাষা শহীদদের যে আদর্শ আছে সেটাকে বাস্তবায়ন করা, সেটাই কিন্তু এখানে ঘটেছে। তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তরে কি লিখব? ঘ নাম্বার প্রশ্নের উত্তরে প্রথমে লিখব হুমায়ুন আজাদের লেখা ফাল্গুন মাস কবিতাটি ভাষার জন্য আত্মত্যাগের প্রেরণা যোগায় আমাদের মনে। উদ্দীপকের চিত্রকর্মটি দেখেও আমরা সেই প্রেরণা লাভ করি। তাহলে দেখা যাচ্ছে আমরা আসলে ভাবকে ধারণ করেছে, আমরা প্রথমেই বলে ফেলেছি। দ্বিতীয় প্যারায় আমরা লিখব ফাল্গুন মাস কবিতায় তুলে ধরা হয়েছে শোক ও গভীর বেদনার অনুভূতি। আমাদের ফাল্গুন অন্য দেশের ফাল্গুন মাসের মতো নয়, অর্থাৎ অন্যান্য দেশের ফাল্গুন প্রাকৃতিক যে বর্ণনা দেওয়া হয়েছে সেটা সব দেশেই একরকম, কিন্তু আমাদের ফাল্গুন পরবর্তী যে 3টা পয়েন্ট আছে সেগুলো কিন্তু আমাদের ফাল্গুনের সাথে জড়িত। এই জন্য বলা হয়েছে আমাদের ফাল্গুন আর অন্যদের ফাল্গুন একরকম নয়। বাংলাদেশের ফাল্গুনে বনের ভেতর জলে সবুজ আগুন, অর্থাৎ যে সবুজটা হয় সেটাকে আগুন বলা হয়েছে, সবুজ আগুন। আমরা ভাষার জন্য আত্মদানকারী পূর্বপুরুষদের জন্য অনুভব করি দুঃখ, মমতা, একই সাথে শ্রদ্ধাবোধও বলতে পারি আমরা। আবার তাদের আত্মত্যাগের শক্তি আমাদের মনে সাহস যোগায়, অনুপ্রেরণা যোগায়। দ্বিতীয় প্যারা গেল এটা। তারপর 3 নাম্বার প্যারায় আমরা লিখব। 3 নাম্বার প্যারায় ঘতে 3 নাম্বার প্যারায় উদ্দীপকের কথা লিখতে হয়। তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, ঘতে 3 নাম্বার প্যারায় তোমরা উদ্দীপকের কথা লিখবে, আর গতে লিখবে হচ্ছে গতে 3 নাম্বার প্যারায় লিখবে, ঘতে 3 নাম্বার প্যারায় লিখবে, দুইটাতেই। তারপর ঘতে বাড়তি একটা প্যারা লিখতে হয়, যেটা তোমরা নিজেদের মনের মতো করে লিখবে, বানিয়ে লেখা বলা হয় যেটাকে। আচ্ছা, আমরা এখন ঘ নাম্বার লিখব। চিত্রে ফাল্গুন মাসের অন্তরালে ভাষা আন্দোলনের দৃশ্যপটে শিশুদের জাতির ভবিষ্যতের অনুপ্রেরণা দেওয়া হয়েছে বা অনুপ্রেরণা হিসেবে দেখানো হয়েছে। আমাদের ইতিহাসে ফাল্গুন মাসের সাথে 21 ফেব্রুয়ারির নিগুড় সম্পর্ক রয়েছে। বুকের রক্ত দিয়ে এই মাসের চিত্রের দৃশ্যটি বাস্তবায়ন করা হয়েছে।
তারপর শেষ প্যারায় যেটা ঘ নাম্বারে মূলত তুমি নিজের মতো করে নিজের মন্তব্যটা দিবে। চিত্রকর্মটিতে ভাষা আন্দোলনের যে চিত্র জীবন্ত হয়ে উঠেছে তা আমাদের বাঙালি জাতিসত্তার প্রতিফলন। এটা একদিকে আমাদের চেতনাকে নাড়া দেয়, অন্যদিকে আমাদের মাতৃভাষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে অনুপ্রাণিত করে। তাই বলা যায় বা তাই আমরা বলতে পারি যে ফাগুন মাস কবিতার ভাবকে পুরোপুরি ধারণ করেছে, বা এই চিত্রকর্মটি ফাগুন মাস কবিতার ভাবকে পুরোপুরি ধারণ করেছে। এটুকু লিখলে আমাদের যেহেতু 4 প্যারা হয়ে গেছে, আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তরও শেষ হয়ে গেছে। তো সবাই আশা করি বুঝতে পেরেছো। আমরা প্রথমেই এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে কবিতায় আমরা কি বুঝতে পেরেছি সেটা একটু স্মরণ করেছি, আর চিত্রকর্মে কি কি পেয়েছি সেগুলো লিখে ফেলেছি। তারপর আমরা 2টা তুলনামূলক আলোচনার মাধ্যমে প্রশ্নগুলোর সমাধান করেছি। যদি তোমাদের আনকমন প্রশ্ন এসে যায় পরীক্ষায়, তাও কিন্তু তোমরা এই নিয়মে সমাধান করতে হবে যে কবিতায় আমি কি কি পেয়েছি, উদ্দীপকে কি কি পেয়েছি। 2টার তুলনার মাধ্যমে শেষ যে ঘ নাম্বার সেখানে কিন্তু নিজের মতামত দিয়ে দিতে হবে যে 2টা এখন আমরা যে এখানে যে মতামতটা দিলাম যে ভাবটা পুরোপুরি ধারণ করেছে, যদি না করে তাহলে সেটাও লিখতে হবে যে পুরোপুরি ধারণ করেনি। তো আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পেরেছ এবং সেভাবেই তোমরা লেখার চেষ্টা করবে নিজেদের খাতায়। আর দ্বিতীয় যেটা আছে এখানে 2, সেটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।